নমস্কার। দাদা দিদির রাজনীতির এই যে প্ল্যাটফর্ম আর প্লাসের আমি যশবন্ত আজকে আপনাদের সামনে আজকে একটা অন্য টপিক আমরা নির্বাচন করেছি। একটি দল পট পরিবর্তন হয়েছে, তারা এসছে, কিন্তু এসেই তারা এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করেছে তাতে এইটা অন্তত পরিষ্কার, অর্থাৎ আমরা বলি না যে মর্নিং শোজ দ্য ডে, যে দিনের প্রথমটা দেখে দিনটা কি হতে যাচ্ছে সেটা আমরা একটা আঁচ করি, ধারণা করি। এবং এই নিয়েই আজকে আমাদের আলোচনা, পর্যালোচনা। অবশ্য করেই সেই আলোচনায় যোগ দেবেন আমার দুই সতীর্থ। আমার একদিকে যেমন থাকবে সুচারু মিত্র, আমাদের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, আবার আরেকদিকে থাকবে রিক পুরকায়স্থ। রিকও আমাদের পলিটিক্যাল রিপোর্টার, আপনারা প্রত্যেকেই চেনেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের জন্য, আচ্ছা, এই যে তোলাবাজি বা জুলুমবাজি, টাকা নেওয়া যে কোনোভাবে, যে কোনো আছিলায়, এটা আমরা সবাই চাই বন্ধ হতে, কিন্তু আদৌ কবে বন্ধ হবে সেটা আমাদের কারোর কাছে জানে, সেটা সময় বলবে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট, এই বিজেপি সরকার যেটা চৌঠা মের পর পরিবর্তন হলো বাংলায়, তারা কার্যত বৈভব সূর্যবংশীর মতো স্টেপ আউট করে ব্যাটিং করতে শুরু করে দিয়েছে। কেন বলছি কথাটা? ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে 22 জনকে বিভিন্ন জেলার বিভিন্ন পদে থাকা আসীন তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং কার্যত একটাই হলো না, আমি বলবো ডবল ইয়েলো দেখিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে রেড কার্ড দেখিয়ে দেওয়া হবে, এরকম সংখ্যাটা 250 জনের। এই বিষয় নিয়ে প্রথমেই আমি চলে যাব আমার একদম বাঁদিকে রয়েছেন আমাদের যিনি সিনিয়র পলিটিক্যাল যে রিপোর্টার সুচারু মতো। সুচারু, তুমি তো প্রায় 1.5 দশকের ওপর তুমি পলিটিক্যাল বিট কভার করছো। এর আগে রাজ্যে তৃণমূল সরকার ছিল, তারা চলে গিয়েছে, 4 তারিখ নতুন গভর্নমেন্ট এসছে। কিন্তু যে কোনো ছিলায় বা অছিলায় এই যে টাকা তোলা, কোনো সময় ব্যবসায়ীদের কাছ থেকে, কোনো সময় প্রমোটার, বা যে কোনো সময় তার অগুন্তি কারণ, এই যে তোলাবাজি, জুলুমবাজি, টাকা নেওয়া, ঘুষ, এই যে শব্দগুলো আমরা রিসেন্টলি দেখলাম যে 22 জনকে দল থেকে শোকজ, অপসারণ, এবং 250 জনকে কার্যত কড়া বার্তা, হুঁশিয়ার, মানে যদি ফুটবলের পরিভাষায় বলি, মানে কার্যত ডবল ইয়েলো, যে কোনো মুহূর্তে রেড কার্ড রেফারি শো করে দেবে। মানে এইটা থেকে কি বার্তা কারণ 3 মাসও হয়নি, 3 মাস হতে যাচ্ছে। 9 তারিখে শপথ গ্রহণ ছিল ব্রিগেডে, 4 তারিখ জয় হয়েছে, অগাস্ট মাস 9 তারিখ আসছে, 3 মাস এখনো হয়নি। এর মধ্যেই কিন্তু 22 জনকে আমরা দেখলাম সাসপেন্ড এবং 250 জন শোকজ। কি বার্তা শুভেন্দুবাবু দল দিতে চাইছে? যশবন্তদা, তোমার প্রশ্নের সূত্র ধরেই প্রথমে বলি, এই ভারতীয় জনতা পার্টি চেষ্টাটা চালিয়ে যাচ্ছে সেই 2019 সাল থেকে। তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তিনি দলকে একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন তার সাংগঠনিক দক্ষতাতে। সেই প্রথম বাংলা পেয়েছিল 18 জন সাংসদ। দিলীপ ঘোষ যখন দলের রাজ্য সভাপতি ছিলেন, সেই সময় বিধানসভায় এমএলএ হিসেবে প্রতিনিধিত্ব করার মতো ছিল 3 জন, দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা এবং আরও একজন। এরপর দল বহরে বেড়েছে, সংগঠনের ব্যাপ্তি ঘটেছে। দিলীপ ঘোষ গিয়ে সুকান্ত মজুমদার এসেছেন, সুকান্ত মজুমদার গিয়ে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এমন একটা প্রেক্ষাপট এবং একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দল, সেখানে বিজেপি এতদিন বিরোধী দলের ভূমিকা পালন করছিল। এবার ভারতীয় জনতা পার্টি, তাদের নেতৃত্বাধীন সরকার, তোমার নিশ্চয়ই মনে আছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আমি এখন নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, তাই কথায় কথায় দল কি করলো, দলের কার্যাবলী কি হবে, দল কি হবে, এই বিষয় নিয়ে আমি পর্যবেক্ষণ দেব না। আমার কাজ প্রশাসনিক দিকটাকে ঠিকভাবে চালিয়ে যাওয়া, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা উপহার দেওয়াটা আমার কাজ। আর দল নিয়ে বলবেন দলের এই মুহূর্তে অভিভাবক, দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাই কথায় ঘুরে ফিরে সেই শ্রমিকদার কথাই আসবে। শ্রমিকদা
এর আগেও তো একাধিকবার দলের প্রতিনিধিত্ব করেছেন, দলের চিফ স্পোক্স পারসন ছিলেন, রাজ্যসভার সাংসদ বাগ্মী, ভালো কথা বলেন, দল তাকে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছিল। তিনি প্রথম দিন থেকেই একটা কথা বারবার দলের নিচুতলার কর্মীদের বলেন, যশবন্তদা তুমি জানো যে বিজেপির সংগঠনকে অনেকে সমীহ করে এবং অনেকে বলে ঠিক কমিউনিস্ট পার্টির যেমন স্ট্রাকচার, ওরা রেজিমেন্টারি, এটা সেমি রেজিমেন্টারি সিস্টেমে চলে। ফলে বিজেপি পার্টিরও একটা সংবিধান আছে, সেই পার্টির সংবিধান মেনে সিদ্ধান্ত হয়। দলবিরোধী কাজ হলে বিজেপি কি লাইনে হাঁটবে বা কী কার্যকলাপে তারা পদক্ষেপ করবে, এটা তাদের সিদ্ধান্তের বিষয়। শ্রমিক ভট্টাচার্য একটা লাইন বলেছিলেন যে দলের প্রতি আনুগত্য বোধ, সংগঠনের প্রতি প্রগাঢ় ভালোবাসা আর মানুষের কাজ করার মতো মনোভাব নিয়ে যারা থাকবেন তারাই বিজেপিতে আসল কর্মী। তিনি বলেছিলেন যে 2019 সালে বা তার আগে 2011, 2012, 13, 14, 15 সালে যে সমস্ত বিজেপি কর্মীরা কাঁধে ঝান্ডা নিয়ে লড়াই করেছিল, মার খেতে হবে জেনেও যারা সেদিন ভারতীয় জনতা পার্টির পতাকা উঁচিয়ে ধরে পার্টি অফিস খুলে বসতো, রাহুল সিনহার আমলেও যারা ভারতীয় জনতা পার্টিতে ছিল তারাই কিন্তু আসল প্রকৃত বিজেপির কর্মী। কিন্তু সাম্প্রতিকতম সময়ে দেখা গেল ওই বিজেপির কথায় 4 তারিখে 12টার পর অনেক হঠাৎ করে গজিয়ে ওঠা বিজেপি হলো। সেই সমস্ত বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে সল্টলেকের রাজ্য বিজেপির দপ্তরে যে গ্রিভান্স সেল রয়েছে সেখানে ভুরি ভুরি অভিযোগ আসছিল যশবন্তদা, এবং ম্যাক্সিমাম জায়গা থেকে বলা হচ্ছে যে এ তো মানে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় হয়ে গেল। তৃণমূল গেল, বিজেপি বাজারে তোলা তুলছে, অটো স্ট্যান্ড থেকে তোলা তুলছে, টোটো স্ট্যান্ড থেকে তোলা তুলছে, ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে, তোলা দিচ্ছে। এই অভিযোগগুলো এতদিন নেওয়া হচ্ছিল, এইবার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভের ফলাফলেই দেখা যাচ্ছে 22 জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে এবং বহু নেতাকে শোকজ দেখাতে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট জেলা বা সংশ্লিষ্ট মণ্ডল থেকে অভিযোগ আসছে, আপনি এটা করেছেন, আপনি এটা খণ্ডন করবেন, নয়তো পার্টির কাছ থেকে বিরত থাকবেন। অর্থাৎ এই যে লাগাম পড়ানোর একটা প্রক্রিয়া, তুমি দেখো বামফ্রন্ট আমলে 77 সালে ক্ষমতায় আসার পর প্রথম 5 বছর বামফ্রন্টের কাজ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তারপর থেকেই শুরু হলো নানা ধরনের দলবিরোধী কার্যকলাপ, যেগুলো পার্টি সেই সময় আশকারা দিয়েছে। 34 বছর বাংলার মানুষ সময় দিয়েছিল, কিন্তু তারপরেও অনেক এরকম খবর এসেছে, দুর্নীতির খবর এসেছে। তৃণমূল কংগ্রেস সরকার প্রথম 5 বছরের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এসছে, এবং এবারের নির্বাচন দুটো ইস্যুকে সামনে রেখে হয়েছিল। একটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ আর আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন বলে মনে করা হচ্ছে। ভুড়ি ভুড়ি অভিযোগ, মানে আমফান থেকে শুরু করে সেবাশ্রয়, তারপর তোমার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে একাধিক বিষয়ে অভিযোগ। বিজেপি এখন কিন্তু বুঝতে পারছে যে আমাদেরকে যদি 5 বছর সুষ্ঠুভাবে চালাতে হয় তাহলে আমাদের দৃপ্ত পদক্ষেপ নিতে হবে, সাসপেন্ড করতে হবে, বহিষ্কার করতে হবে, শোকজ করতে হবে। সেই কাজটা এখন স্ট্রাইক করেছে। তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এখন থেকেই বাঁধন দিতে চাইছে, কারণ তারা বুঝতে পারছে, কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি নিয়ম না মেনেই শ্রমিক ভট্টাচার্য বললেন যে দরজা বন্ধ আছে, কিন্তু সেই দরজায় হঠাৎ করে বাতাস লেগে গেল, প্রবেশদ্বার খুলে গেল, অনেকে ঢুকে পড়লেন, তৃণমূল থেকেই অনেকে চলে এলেন। ভালো সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে অনেকেই ভালো তৃণমূল, সুস্মিতা দেব তারা বললেন দম বন্ধ হয়ে যাচ্ছে, তারা চলে এলেন। ফলে এই জায়গাটা দাঁড়িয়ে এই বিষয়টাকেও যেমন দলের একাংশ খুব ভালোভাবে নিচ্ছে না, আবার এটাও ঠিক এর মধ্যে প্রচুর অভিযোগ আসছে। তাই জন্যই তো শুধু শ্রমিক ভট্টাচার্য কেন, সুকান্ত মজুমদারদেরও বলতে হচ্ছে যে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, এই শ্রমিক সংগঠনের নাম করে বাজার থেকে যদি কেউ তোলে ইউনিয়ন করে, এর দায় আমাদের নয়। কোনো জায়গায় কিন্তু কোনো ইউনিয়ন করা যাবে না বলেছে যশবন্তদা। তুমি খবর নাও, গড়িয়া রুটে সেখানে আলাদা রাতারাতি তৃণমূলেরই যারা ছিলেন তারা রাতারাতি বিজেপির পতাকা লাগিয়ে তারা শুরু করে দিয়েছেন। একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে, এবং তারা তাদের মতো রেড চার্ট তৈরি করছেন। কেউ ভাড়া 2 টাকা বাড়িয়েছেন, কেউ 5 টাকা বাড়িয়েছেন, কেউ আবার ওইখানে অটো ইউনিয়নের মাথা হয়ে গেছেন, তিনিই তৃণমূলে ছিলেন, রাতারাতি বিজেপি হয়ে গেছেন, মাথা হয়ে গেছেন, আমার মাসে 20,000 টাকা এখানে এই স্ট্যান্ড থেকে লাগবে। এই বিষয়গুলো কিন্তু বিজেপি
লাগাম পড়াতে চাইছে। কতটা তারা পারবে সেটা পরের বিষয়, কিন্তু এই 22 জনকে সাসপেন্ড এবং 200-250 জনের ওপরকে শোকজ, এটা তাৎপর্যপূর্ণ হবে। বিজেপির সাংগঠনিক ইতিহাসে এর আগে কোনো রাজ্য সভাপতির আমলে ইরাম ঘটনা তারা করেছেন কিনা পদক্ষেপ নেওয়ার জন্য, লাগাম পড়ানোর জন্য, এইটা বিরল। আমি এবার আমার ডান দিকে রয়েছে রিক সুচারু সুন্দরভাবে জিনিসটা বর্ণনা করলো। তুমি তো পলিটিক্যাল বিট কভার করো, রাস্তায় নেমে কভার করো। এই যে বিষয়টা এখন থেকেই কিন্তু একটা শৃঙ্খলার, এবং যেটা কিন্তু আমরা গত যে শাসক দল, সেই শাসক দলে কিন্তু আমরা দেখিনি, কারণ অনেকটা কিন্তু বাঁধন ছাড়া হয়ে গেছিল। স্কোয়ার ফুটে দুর্নীতি, বড় 4তলা 5তলা বিল্ডিং আমরা বাঘাযতীনে ভেঙে পড়তে দেখেছি। কি অসহায় তাদের অবস্থা। তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে পুরসভায় ওই অঞ্চলে যিনি কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তিনি তোলা তুলেছিলেন। আবার এটাও ফ্যাক্ট, যেটা সুচারু বলল, যে গত কয়েকদিন আগেই গড়িয়া, বাঘাযতীন, রানীকুঠি এই চত্বরে অটো ইউনিয়ন, এই নিয়ে কিন্তু একটা তীব্র বাদানুবাদ, নিজের মধ্যে হাতাহাতি, মারামারি, অটো রুট বন্ধ, আলটিমেট ভোগান্তি আমাদের সাধারণ মানুষের, আমরা যা যাতায়াত করি পাবলিক ট্রান্সপোর্টে। এই যে বিজেপি এখন থেকে একটা শৃঙ্খলার বিষয়টা রাখতে আছে, তোমার কাছে কি খবর? তুমি এই জিনিসটাকে কিভাবে দেখছো? দেখো যশবন্তদা, তৃণমূলের মধ্যে যে একেবারে শৃঙ্খলা রক্ষা কমিটি কাজ করতো না বা ছিল না সেটা বলবো না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ সেইভাবে মুখ খোলেনি কোনোদিনও, বা কেউ কোনো কথা বলেননি। কিন্তু যারা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা মদন মিত্র হোক, বা আগে হুমায়ুন কবির হোক, বা আরও অন্যান্য যারা রয়েছেন, তখন কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের কাজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নেতৃত্ব বা কোনো দলীয় কর্মী যদি মিডিয়ার সামনে এসে কোনো কথা বলে, তৎক্ষণাৎ অ্যাকশনে ওই শৃঙ্খলা রক্ষা কমিটি। আরাবুল ইসলামকে দেখলাম আমরা, সাসপেন্ড করে দেওয়া হলো দল থেকে। হুমায়ুন কবির সাসপেন্ড হয়েছে, বহুবার হয়েছেন। তখন কিন্তু এই শৃঙ্খলা রক্ষা কমিটি কাজ করেছে। ফলে আজকে যারা তৃণমূল থেকে বেরিয়ে গেছে, তারা একসময় এই শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করতে পারেনি, বা তাদেরকে হয়তো দেখেও না দেখার ভান করেছে। এটা বলা ভুল হবে যে অভিষেক ব্যানার্জি কিছু জানতেন না, বা মমতা ব্যানার্জি কিছু জানেন না কে কোথায় কি তোলাবাজি করছে। এটা সম্পূর্ণ ভুল হবে। তিনি দলের মাথায় বসে রয়েছেন, তিনি কিছু জানবেন না, এটা হতে পারে না। তিনি সবই জানতেন, বা তিনি হয়তো সব কিছু জেনে কোনো কিছুর কারণে চুপ থাকতেন। বিভিন্ন বিষয় এই জায়গা থেকে উঠে আসছে। আজকে যারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে, বা মমতা ব্যানার্জির কাছ থেকে বেরিয়ে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন, তারা কারা? তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, তারা সংগঠন দেখেছেন অনেকে। কিন্তু আজকে একটা কথা বলো, অরূপ রায়, ঋতব্রত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ চেনে। গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মী একটা নাম অরূপ রায় শুনে অরূপ রায়ের মুখটা রেকগনাইজ করতে পারবে? পারবে না। তারা পারবে না রেকগনাইজ করতে, কারণ অরূপ রায়কে তারা মাঠে ময়দানে প্রতিটা জেলায় গিয়ে, প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা বুথে গিয়ে সভা করে সেখানের মানুষের পাশে দাঁড়িয়ে সেই যে চেয়ারম্যান হওয়ার যে চেয়ারটা, সেটা ধরার জন্য কাজ করতে দেখেনি। আর এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা কথা বলবো, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় 1998 সাল, আমার তখন জন্মও হয়নি, তোমরা আরও ভালো বলতে পারবে, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস নাম ছিল। যখন নির্বাচন কমিশনে রেজিস্টার করা হয়, তখন সেই রেজিস্টারে লেখা ছিল দলের নিয়মবিধি অনুযায়ী যে 3 বছর পর নির্বাচন হবে। তারপর 2003 কি 2004 সাল নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং 5 বছর পর আবেদন করা হলো যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম করা হবে। আর এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামকরণের সময় নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো 2002 সালে যখন বিধানসভা আসন সংখ্যার একটা সংরক্ষণ, আসন সংখ্যা বৃদ্ধি, সেই জিনিসটা হওয়ার পর জানানো হলো যে 5 বছর পর দলীয় নির্বাচন করতে হবে। এবং 5 বছর হওয়ার পর নির্বাচন কমিশন থেকে প্রতিটা রাজনৈতিক দলের কাছে চিঠি আসে যে তোমার 5 বছর হয়ে গেছে, দলের মধ্যে ইন্টারনাল জানাও, নির্বাচনটা করে নাও, নিয়ে তোমার দলের কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা কে মণ্ডল সভাপতি, কে কোন দায়িত্বে আছে, সেগুলো আমাদেরকে জানাতে হবে নির্বাচন কমিশনে। সেই অনুযায়ী দেখলে 2022 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, সেটার নির্বাচন হয়ে গেছে। 5 বছরের হিসেব যদি দেখা হয়, সোজা অঙ্কের নিয়মে 2027 সালে আবার নির্বাচন। ফলে নির্বাচন কমিশনের খাতায় তোমার ঋতব্রতর যে নির্বাচন, বা ঋতব্রতের যে মনোনীত যে অরূপ রায়,
অবৈধ সম্পূর্ণভাবে। নির্বাচনের খাতায় এখনো পর্যন্ত চেয়ারপারসন মমতা ব্যানার্জি, কোনো অরূপ রায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা কেবল তৃণমূল কংগ্রেসের কর্মী, আর কিছু। তুমি যেটা বলছো, তোমার ভার্সানে যেটা উঠে এলো যে এই তোলা বা একটা ট্যাক্স যাই হোক, এটার সাথে সংগঠনটা একটা পুরোপুরিভাবে জড়িত। আমি এবার এই প্রসঙ্গেই আমি চলে আসবো আবার সুচারুর কাছে যেটা আমার প্রশ্ন থাকবে, যেটা আমার মনে যাচ্ছে, সুচারু তাহলে সংগঠন, বিজেপির তারা সংগঠন আছে তুমি বললে, এমন সেটা দেখছিও, সিপিএমের তো অবশ্যই আছে, তারা হতে পারে এই মুহূর্তে এক, কিন্তু তাদের কর্মপদ্ধতি কিন্তু একটা সুষ্ঠুভাবে হয়। তাহলে তৃণমূলের এই যে সংগঠন, এই মুহূর্তে যার হাতে ব্যাটন অর্থাৎ ঋতব্রত, এই সংগঠন কতটা ফ্যাক্টর, এটা নিয়ে আমি এবার তোমার যে বিশ্লেষণ বা তুমি যেভাবে দেখছো, তাহলে বিজেপি এই জায়গাটায় কিন্তু রাষ্ট্রে এখন থেকেই ধরতে চাইছে যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উইথ প্রমাণ, যে তুমি যে বলছো 250 জন, মানে একটা রাজ্য সভাপতির শাসনকালে টেনিয়রের মধ্যে 22 জন নেতা বিভিন্ন জায়গার থেকে সাসপেন্ড একদম পুরোপুরি, এবং 250 জনকে শোকজ, এই জায়গাটায় আমি এবার তোমার যে ভার্সন, তোমার যে বিশ্লেষণ, তোমার যে পর্যালোচনা, সেটা আমি জানতে চাইব। যশবন্ত, তোমার কথার সূত্র ধরে বলি, তৃণমূল কংগ্রেস এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে তাদের সাংগঠনিক পরিস্থিতি বা তাদের সাংগঠনিক নিয়ম কি রিক বলেছে, কিন্তু এটা ঠিক যে বিদ্রোহী ব্লক বা ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছে, বা কালীঘাট ভার্সেস ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন। সীতায়ের বিধায়ক তিনি বলছেন আমাদেরকে বলা হয়েছিল এর মাথায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আন্ডারে থাকব। এখন সেই ব্যাপারটা নেই, গোটাটাই এখন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন এবং তার কুক্ষিগত করা। শুধু তাই নয়, অনেক বিধায়কই এখন বলছে যে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হবেন আমাদের মূল পরামর্শদাতা। সেখানে দেখা গেল যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই সিদ্ধান্ত হলো, আলোচনা হলো, পৃথক শহীদ দিবস হলো। সেই শহীদ দিবসের মঞ্চে মদন মিত্র বললেন আপনি পায়ে হেঁটে আসুন, কেউ ডিম মারবে না, আপনাকে বলছি আপনি চলে আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আবার সেই মদন মিত্রই পরের দিনে সকালে বলছে যে আমি উন্নয়নের কাণ্ডারি হতে চাই। আবার পরের দিন সকালে মদন মিত্র বলছেন আমার আর রাজনীতি ভালো লাগছে না, আমি এখান থেকে সরে যেতে চাই। ফলে ঋতব্রত তৃণমূলের ভবিষ্যৎ কী হবে সেটা তারাই ঠিক করবেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের মানে মাথা না ঘামানোই ভালো। কিন্তু এক্ষেত্রে এই যে সাংগঠনিক নির্বাচন, এইটা খুব গুরুত্বপূর্ণ হবে। তাহলে রিকের কথা সূত্র ধরে 2027 সালে আবার তৃণমূল তাদের সাংগঠনিক নির্বাচনের সম্মুখীন হবে। আমি একজনকে কথা বলবো, তার সঙ্গে বোধহয় অন্যায় হয়েছিল, তোমার নিশ্চয়ই তৃণমূলের পঙ্কজদার কথা মনে আছে। তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির প্রথম চেয়ারম্যান হয়েছিলেন পঙ্কজদা। পঙ্কজদাকেও কিন্তু এই একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন এত তারকা পেয়েছেন, এত তারকার মাঝে পঙ্কজদাকে আর দেখতে পাননি। পরে পঙ্কজদা কর্নার হয়ে যান, তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির যে জায়গা সেখান থেকে তার পোস্ট চলে যায়। আজকে বর্তমানে যিনি শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি একটা সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে একটা সময় ছিলেন। তাপস রায়কেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কর্নার করে দেন। সেদিন যারা সংগঠনের দায়িত্বটা বুক চিতিয়ে লড়াই হিসাবে নিয়েছিল দলের খারাপ সময়ে, বা তৃণমূল কংগ্রেস যখন উত্থানের মতো জায়গাতে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মার খাচ্ছেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করছেন, সেই সময় কিন্তু অনেকেই পিছনে চলে গেলেন, কোণঠাসা হয়ে গেলেন। দেওয়া হলো কাদের? এই যাদেরকে দেওয়া হলো তাদের 90% অংশ কিন্তু এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কারণ সাংগঠনিক বাছাইটা ঠিক হয়নি। সাংগঠনিক বাছাই ঠিক হলে অরূপ বিশ্বাস, সাংগঠনিক বাছাই ঠিক হলে ফিরহাদ হাকিম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী বলে পরিচিত, তারা কি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে গেলেন?
এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই তোলাবাজি থেকে বিভিন্ন কিছু অ্যাডভান্টেজ অভিযোগ আছে। সবটাই কিন্তু অভিযোগ অভিযোগ কিন্তু আছে। বুড়ি বুড়ি অভিযোগ আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন করে কিছু প্রমাণ করার নেই। 21শে জুলাইয়ের জমায়েত হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল যে একটা রেস্ট্রিক্টেড অডিয়েন্সের মধ্যে করতে হবে। দুটো জায়গাকার ছবি আমরা দেখিয়েছি অলরেডি। কোথায় বেশি লোক হয়েছিল সেটা প্রমাণ হয়ে গেছে। জনতা জানে। ফলে এক্ষেত্রে বিদ্রোহের সংখ্যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যেমন বাড়ছে, একই সঙ্গে তৃণমূল ভেঙে তৈরি হওয়া এনসিপিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়তেও বাড়ছে। সেখানে কিন্তু তৃণমূল থেকে আসা 3 জন সাংসদ অলরেডি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তার মধ্যে কলিলুর রয়েছেন, 3 জনই সংখ্যালঘু, 3 জনই মুর্শিদাবাদ বেল্ট থেকে। তারা কিন্তু অলরেডি বলতে শুরু করেছেন যে আমরা এসবের মধ্যে নেই। ফলে এক্ষেত্রে ঘুরে ফিরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বহু বিধায়ক, বহু সাংসদ। যে দাবিটা বারবার করছেন কুণাল ঘোষ, কিন্তু নাম্বারস তো ম্যাটার। যতক্ষণ না আসছে তুমি তো বলতে পারো না যে এসে গেছে। কিন্তু এটা ঠিক এই আগামী 2 মাসের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখা যাবে। যেভাবে কালীঘাট তৃণমূল হু হু করে ফাঁকা হয়ে গেছিল, ঠিক সেইভাবেই হয়তো দেখা যাবে কালীঘাট তৃণমূলে ভিড় বাড়ছে। অনুব্রত মণ্ডল ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন, আবার কাজল শেখও যোগদান করলেন। অনুব্রতহীন কাজল আউট। কিন্তু যেই অনুব্রত মণ্ডলকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ঋতব্রত তৃণমূল দিল, প্রথমেই কাজল শেখ কিন্তু বিষোদ্গার করে ভাগা হয়ে গেলেন। তাহলে যদি কাজল শেখকে তৃণমূল করতে হয়, আমি জানি না এরপরে কি কি পার্টি হবে, গাঁদা ফুল পার্টি হবে কিনা, বা তুলসী গাছ পার্টি হবে কিনা, লোগো নিয়ে যা মারপিট চলছে, ঠিক আছে, জোড়া পাতা হবে কিনা, পেন চিহ্ন কী হবে এখন জানা নেই। কাজল শেখকে যদি সত্যিকার তৃণমূল কংগ্রেস করতে হয়, তাহলে আবার ফিরে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কালীঘাটের কাছে, কারণ যেখানে ওখানে অনুব্রত ঢুকে গেছে। ফলে এই যে একটা বিদ্রোহের আগুন চলছে এবং ঐক্যমত্যায় তারা কিন্তু আসতে পারছে না। ফলে বেশি দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পক্ষ থেকে নেতৃত্ব দেওয়াটা সময়ে যত গড়াবে তত কিন্তু কঠিন হবে। তাহলে দর্শকরা যারা দাদা দিদি রাজনীতির আমাদের আজকের যে আলোচনা, পর্যালোচনা, পোস্টমর্টেম যেভাবেই বলুন, যেটা উঠে এলো যে কোনো দলে সম্পত্ত দলীয় কর্মী নেতারা কিন্তু এই যে তোলাবাজি, এই যে জুলুমবাজি, এই যে কিছু জোর করে চাপিয়ে দেওয়া, সেটা প্রমোটারদের ওপরেই হোক, ব্যবসায়ীদের ওপরেই হোক, যে কোনো ইউনিয়নের ওপরে হোক, যেভাবে হোক, বাজার থেকে হোক, এটার জন্য কিন্তু একটা শ্রেণী, একটা অংশ কিন্তু মরিয়া। এবং সেটা কিন্তু অবশ্যই যেহেতু কোনো দলের কাজে দলের যে সাংগঠনিক যে কন্ট্রোল তাদের ওপর, এটা থাকাটা খুব জরুরি। যেভাবে আপনারা তো বাইটও শুনলেন সুকান্তবাবুর, এবং শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, একাধিক যারা শীর্ষস্থানীয় বিজেপি নেতা মন্ত্রী, ইনক্লুডিং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যে তোলাবাজি কিন্তু করা যাবে না, তোলাবাজি এবং করলে প্রমাণ পেলে কিন্তু কঠিন এবং কঠোর শাস্তি, দল থেকে অপসারণ তো বটেই। তো এটা কিন্তু পুরোটাই নির্ভর করে প্রত্যেকটি দলের সাংগঠনিক যে ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের যারা নীতি নির্ধারণ কমিটি, দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা কিভাবে অ্যাকশান নিচ্ছেন, কতটা প্রত্যুন্নমতিত্বতার সাথে সিদ্ধান্ত নিচ্ছেন, ওই খুব চটজলদি রেফারির পরিভাষায় আউটের মতো। তো আজকের এপিসোডে যেটা আপনারা দেখলেন, আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে পুরোটা বর্ণনা করার। ছিলেন আমাদেরই আমার দুই সহযোগী আর প্লাসের সুচারু এবং রিক, তারা পুরোটা সুন্দর করে বিশ্লেষণ করলো। আজকের মতো সময় বলছে যেতে হবে, কিন্তু পরবর্তী আবার কোনো এপিসোডে আবার কোনো দাদা দিদি রাজনীতির মঞ্চে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।